গত টিউটোরিয়ালে আমরা প্রথম সশস্ত্র প্রতিরোধ পর্যন্ত জেনেছিলাম। আজকে আমরা অপারেশন সার্চলাইট থেকে শুরু করব। অপারেশন সার্চলাইট হচ্ছে 25শে মার্চ পশ্চিম পাকিস্তানি যে বাহিনী, তারা পূর্ব পাকিস্তানি বাহিনীর উপর যে গণহত্যামূলক অভিযান চালিয়েছিল তাকে বলা হয় অপারেশন সার্চলাইট। এটা সংগঠিত হয় 25শে মার্চ 1971। গণহত্যার মূল দায়িত্ব দেওয়া হয় তিনজনকে: মেজর জেনারেল রাও ফরমান আলী, মেজর জেনারেল খাদিম হোসেন রেজা এবং গভর্নর জেনারেল টিক্কা খান। তিনজনকে তিন জায়গায় দেওয়া হয়। তার মধ্যে মেজর জেনারেল রাও ফরমান আলীকে দেওয়া হয় ঢাকা শহরে, মেজর জেনারেল খাদিম হোসেন রেজাকে দেওয়া হয় ঢাকার বাইরে এবং গভর্নর জেনারেল টিক্কা খানকে দেওয়া হয় সার্বিক পরিকল্পনা এবং তত্ত্বাবধানের কাজে। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান। তিনি সামরিক শাসন জারি করে ক্ষমতায় ছিলেন। ইয়াহিয়া খানের একটা বিখ্যাত বক্তব্য আছে, সেটি হচ্ছে এদেশের মানুষ চায় না, মাটি চাই, যা ওই সময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের দেশপ্রেমে অনেক বেশি আকৃষ্ট করেছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করার জন্য মনস্থির করতে সহায়তা করেছিল। স্বাধীনতার ঘোষণা সম্পর্কিত তথ্যাবলী আমরা জানব। স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় 1971 সালের 25শে মার্চ। ওই দিন ছিল বৃহস্পতিবার, মনে রাখতে হবে। স্বাধীনতার ঘোষণা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মতান্তরে মেজর জেনারেল জিয়াউর রহমান। এটা তথ্যভেদে আপনারা যাচাই করে নেবেন। জরুরি অবস্থা ঘোষণার লোকে ট্রান্সমিটার স্থাপন করা হয় 25শে মার্চ 1971 সালের দিনের বেলায়। তাহলে জরুরি অবস্থা ঘোষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগেই বুঝে গিয়েছিলেন যে তাকে গ্রেপ্তার করা হতে পারে। এই জন্য তিনি 25শে মার্চ 1971 সালের দিনের বেলাতে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রকৌশলী নিয়ে এসে ধানমন্ডির 32 নম্বর বাসায় ট্রান্সমিটার স্থাপন করেন। ঘোষণা করেন হচ্ছে 26শে মার্চ প্রথম প্রহরে, অর্থাৎ 25শে মার্চ মধ্যরাতে। ঘোষণা করা হয় ওয়্যারলেস যোগে, চট্টগ্রামে প্রেরণ করা হয় ওয়্যারলেস যোগে ঘোষণাটি। ঘোষণার ভাষা ছিল ইংরেজি। স্বাধীনতার ঘোষণাপত্র প্রচার করা হয় সকল স্থানে তদানীন্তন ইপিআর এর ট্রান্সমিটার, টেলিগ্রাম এবং টেলিপ্রিন্টারের মাধ্যমে। বঙ্গবন্ধু গ্রেপ্তার হন 25শে মার্চ 1971 দিবাগত রাত 8টায় ধানমন্ডির 32 নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘোষণাটি প্রচারিত হয় পরের দিন বিসিবি এর প্রভাতী অধিবেশনে। ঘোষণাপত্রটি প্রচার করেন বঙ্গবন্ধুর পক্ষে আব্দুল হান্নান, তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এবং আরেকবার এটা প্রচার করা হয় 26শে মার্চ 1971 দুপুর 2:30। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন প্রথমে নিজ নামে জিয়াউর রহমান 27শে মার্চ সন্ধ্যা 7:30 এবং পরে বঙ্গবন্ধুর পক্ষে। স্বাধীনতার ঘোষক, এটা নিয়ে মতভেদ আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমান। এটা আপনারা যাচাই করে নেবেন। পরিবেশ পরিস্থিতির ওপর ডিপেন্ড করে এটা আপনাদেরকে উত্তর করতে হবে, যেহেতু আপনারা বুঝেন, আপনারা যথেষ্ট বুদ্ধিমান। বঙ্গবন্ধুর যে ভাষণটি, সেটা যদি আমরা বাংলা অনুবাদ করি এটা এরকম দাঁড়ায়: ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে আছো, যাহার যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো এবং পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি থেকে বিতাড়িত না করা পর্যন্ত, চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত চালিয়ে যাও। স্বাধীনতার ঘোষণাপত্রটি সংবিধানের 6ষ্ঠ তফসিলে 150-এর 2 নম্বর অনুচ্ছেদে আছে। স্বাধীনতার ঘোষণাপত্র 10 এপ্রিল 1971, মানে ওই যে সংবিধান ছিল এখানে ছিল 7ম তফসিলের 150-এর 2 নম্বর অনুচ্ছেদে এবং 15 সংশোধনীতে। পৃথিবীতে স্বাধীনতার ঘোষণাপত্র দেওয়া হয়েছে মাত্র 2টা দেশে, একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং একটা হচ্ছে বাংলাদেশে। মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া হয় 4 জুলাই 1976 কন্টিনেন্টাল কংগ্রেস কর্তৃক এবং বাংলাদেশে দেওয়া হয় 26শে মার্চ 1971 শেখ মুজিবুর রহমান কর্তৃক। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল চট্টগ্রামে। ঢাকার যে বেতার কেন্দ্র, সেখান থেকে কিছু যন্ত্রপাতি নিয়ে সেখানে কিছু তরুণ তারা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং 26শে মার্চ স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয় 1980 সালে। মুজিবনগর সরকার সম্পর্কিত তথ্যাবলী পরীক্ষায় বারবার আসে, তো এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। মুজিবনগর সরকারের অপর নাম হচ্ছে অস্থায়ী সরকার, অস্থায়ী বিপ্লবী সরকার বা প্রবাসী সরকারও বলা হয়।
10 এপ্রিল 1971 এই দিন মুজিবনগর সরকার গঠিত হয় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার প্রথমবারের মতো গঠিত হয়। তাহলে এটা ছিল অস্থায়ী সরকার এবং স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিলে এবং বাংলাদেশকে গণপ্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়। ওকে, 17 এপ্রিল মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন এবং স্বাধীনতার ঘোষণাপত্র যেটা জারি করা হয়েছিল 10 এপ্রিল সেটা 17 তারিখে পাঠ করা হয় এবং স্বাধীনতা ঘোষণাপত্র গৃহীত হয় এই দিনে এবং এই দিনটিকে 17 এপ্রিল 1971কে মুজিবনগর দিবস হিসাবে পালন করা হয়। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কয় তারিখে? তাহলে 17 এপ্রিল 1971। ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। সরকার গঠনের স্থান মেহেরপুরের বৈদ্যনাথ তলার ভবেরপাড়া গ্রামে। শপথ গ্রহণ অনুষ্ঠান হয় মেহেরপুরের বৈদ্যনাথ তলার আম বাগানে। তাহলে সরকার গঠন হয় মেহেরপুরের বৈদ্যনাথ তলার ভবেরপাড়া গ্রামে এবং শপথ গ্রহণ অনুষ্ঠান হয় মেহেরপুর বৈদ্যনাথ তলার আম বাগানে। আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের কথা ঘোষণা করেন সৈয়দ নজরুল ইসলাম, অস্থায়ী রাষ্ট্রপতি, 17 এপ্রিল 1971 সালে। অস্থায়ী রাজধানী করা হয় মুজিবনগরকে। অস্থায়ী সচিবালয় করা হয় 8 নম্বর থিয়েটার রোড, কলকাতা, ক্যাম্প অফিস বা সদর দপ্তর হিসেবে ঘোষণা করা হয়। যেহেতু বাংলাদেশে তখন অস্থিরতা বিরাজ করছে সেহেতু কলকাতার 8 নম্বর থিয়েটার রোডের ক্যাম্প অফিসকেই তখন অস্থায়ী সচিবালয় হিসাবে ঘোষণা করা হয়। এক নজরে বাংলাদেশের প্রথম সরকার, সেখানে কে কি ছিল, কে কি অবস্থানে ছিল সেটা আমরা দেখব। রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদের মন্ত্রণালয় ছিল যেগুলা: প্রতিরক্ষা মন্ত্রণালয়, তথ্য প্রচার এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা এবং উন্নয়ন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় স্বায়ত্তশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, শ্রম এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সংস্থাপন এবং প্রশাসন মন্ত্রণালয়। এতগুলো দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প এবং পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম মনসুর আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সরবরাহ, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন AHM কামরুজ্জামান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান সেনাপতি ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত MAG ওসমানী। চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব এবং বিমান বাহিনীর প্রধান ছিলেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। তিনি ছিলেন উপসেনাপতি হিসাবে। বিশেষ দায়িত্বে নিযুক্ত ছিলেন তথ্য এবং বেতারের আব্দুল মান্নান MNA। পুনর্বাসনের জন্য ছিলেন অধ্যাপক ইউসুফ আলী MNA। ভলেন্টিয়ার কোরের প্রধান ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম MNA এবং বাণিজ্যের দায়িত্বে ছিলেন মতিউর রহমান। প্রথম সরকারের সচিব এবং দপ্তর মুখ্য সচিব ছিলেন রহুল কুদ্দুস। ক্যাবিনেট সচিব ছিলেন HT ইমাম। অর্থ সচিব ছিলেন খন্দকার আসাদুজ্জামান। প্রতিরক্ষা সচিব ছিলেন আব্দুস সামাদ। সংস্থাপন সচিব ছিলেন নুরুল কাদের খান। কৃষি সচিব ছিলেন নুরুদ্দিন আহমদ। তথ্য সচিব ছিলেন আনোয়ারুল হক খান। পররাষ্ট্র সচিব ছিলেন চাষী মাহবুবুল আলম। বহির্বিশ্বের বিশেষ দূত ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। স্বরাষ্ট্র সচিব এবং ডিজি পুলিশ ছিলেন আব্দুল খালেক। নয়াদিল্লিতে মিশনের প্রধান ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। কলকাতা মিশনের প্রধান ছিলেন হোসেন আলী। বাংলাদেশের শিক্ষক সমিতির প্রধান ছিলেন ডক্টর AR মল্লিক। ইউথ ক্যাম্প পরিচালক ছিলেন ইয়ং কমান্ডার অবসরপ্রাপ্ত MR মির্জা। পরিচালক আর্টস এবং ডিজাইনে ছিলেন কামরুল হাসান। পরিচালক চলচ্চিত্র বিভাগের ছিলেন আব্দুল জব্বার খান। পরিচালক তথ্য এবং প্রচার দপ্তরের ছিলেন MR আখতার মুকুল। পরিচালক স্বাস্থ্য দপ্তরের ছিলেন ডক্টর T হোসেন। চেয়ারম্যান পরিকল্পনা কমিশনের ছিলেন ডক্টর মোজাফফর আহমেদ। সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠিত হয় 8 সেপ্টেম্বর 1971। উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন 8 জন। উপদেষ্টা কমিটির প্রধান ছিলেন মৌলানা ভাসানী, তিনি ছিলেন চেয়ারম্যান। রাজনৈতিক দল অংশগ্রহণ করে টোটাল 5টি। সেখানে ছিল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ন্যাক ভাসানী, ন্যাক মোজাফফর, বাংলাদেশ কংগ্রেস, ন্যাক ভাসানী ছিল মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর, তিনি ছিলেন সভাপতি এই উপদেষ্টা পরিষদের। আর এই ন্যাক ভাসানীর সভাপতি ছিলেন মনি সিং, তিনি সভাপতি ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির। অধ্যাপক মোজাফফর আহমেদ সভাপতি ছিলেন ন্যাক মোজাফফরের
এবং মনোরঞ্জন ধর সভাপতি ছিলেন বাংলাদেশ কংগ্রেসের। তারা 4 জন, এবং আরও 2 জন ছিল, এটা হচ্ছে তাজউদ্দিন আহমেদ, তিনি যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন তখন পদাধিকার বলে তিনি এই কমিটিতে ছিলেন, এবং খন্দকার মুস্তাক আহমেদ, তিনি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, তিনিও এই কমিটিতে ছিলেন। টোটাল এই সবাই মিলে গঠন করে হচ্ছে সর্বদলীয় উপদেষ্টা পরিষদ, সব দল মিলে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বা সুপ্রিম কমান্ডার হিসাবে ঘোষণা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে ঘোষণা করা হয় একে খন্দকারকে। মুজিবনগর স্মৃতিসৌধ, মুজিবনগরে এই মুক্তিযুদ্ধের ইতিহাস সংকলিত সব কিছুর জন্য একটা স্মৃতিসৌধ গঠন করা হয়েছে। তার স্থপতি হচ্ছে তানভীর করিম। অবস্থান মেহেরপুর জেলার মুজিবনগরে, যেখানে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, বৈদ্যনাথতলায়। লাল মঞ্চ, এটা 24 ফুট দীর্ঘ এবং 14 ফুট প্রশস্ত সিরামিক ইট দিয়ে তৈরি আয়তকার লাল মঞ্চ, যে স্থানে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালিত হয়েছিল সেই স্থানে এটা করা হয়েছে। মোট 23টি স্তম্ভ আছে এই স্মৃতিসৌধের। 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত 23 বছরের প্রতীক হিসাবে 23টি স্মৃতিস্তম্ভ সেখানে তৈরি করা হয়েছে, এবং 23টি ত্রিভুজাকার দেয়াল বৃত্তাকারে সাজানো আছে। প্রথম দেওয়াল উচ্চতা 9 ফুট 9 ইঞ্চি এবং দৈর্ঘ্য 20 ফুট। প্রতিটি দেওয়ালে ক্রমান্বয়ে দৈর্ঘ্যে 1 ফুট এবং উচ্চতা 9 ইঞ্চি করে বাড়ানো হয়েছে। 9 মাস ধরে যে যুদ্ধ হয়েছিল তার প্রতীক হিসাবে এটাকে দেওয়া হয়েছে। শেষ দেওয়ালের উচ্চতা 25 ফুট 6 ইঞ্চি, দৈর্ঘ্য হচ্ছে 42 ফুট, সবচেয়ে বড়। 1 লক্ষ বুদ্ধিজীবীর খুলি 2 ফুট 6 ইঞ্চির উঁচু বেদিতে অসংখ্য বৃত্তাকার বৃত্ত আঁকানো হয়েছে, যা 1 লক্ষ বুদ্ধিজীবীর খুলি হিসাবে দেখানো হয়েছে, মাথার খুলি হিসাবে। 30 লক্ষ শহীদের প্রতীক হিসাবে 3 ফুট উঁচু বেদিতে অসংখ্য পাথর, যা দ্বারা 30 লক্ষ শহীদ বোঝানো হয়েছে। 11টি সেক্টর হিসাবে বেদিতে আরোহণের জন্য 11টি সিঁড়ি, যা দ্বারা 11টি সেক্টর বোঝায়। এবং বঙ্গোপসাগর, উত্তর পাশের আম বাগান ঘেঁষা স্থানটিতে মোজাইক করা, যা দ্বারা বঙ্গোপসাগর বোঝায়। এবং 7.5 কোটি জনতা হিসাবে 23টি দেওয়ালের মাঝখানে অসংখ্য নুড়ি পাথর, যা দ্বারা 7.5 কোটি জনতাকে বোঝানো হয়েছে। মুক্তিযুদ্ধের রণকৌশল সম্পর্কিত তথ্যাবলী আমরা পরবর্তী টিউটোরিয়াল থেকে জানবো। আজকে এই পর্যন্তই। যারা আমার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম টিউটোরিয়ালটি দেখেননি তাদেরকে অনুরোধ জানাবো প্রথম টিউটোরিয়ালটি দেখে আসার জন্য, এরপরে এইটি। এইভাবে এই 35 পেজের শীটটি আমরা 4-5টি টিউটোরিয়াল আকারে শেষ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।